সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মোনান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ। আমি জানতাম না গাইজ বাংলাদেশে সুপার হিরো মুভি হয়েছে, হ্যাঁ, কিন্তু প্রচন্ড এক্সাইটেড গাইজ আজকের এপিসোডটা নিয়ে, কারণ আজকে আমরা দেখতে চলেছি সুপার হিরো চরিত্রে কে সবচেয়ে সেরা। আচ্ছা, কটা এরকম মুভি হয়েছে বাংলাদেশে কোনো আইডিয়া নেই। ফ্রম দি চ্যানেল এক্সপ্লেনার মেহেদিদ থেকে আমরা জানবো যে কটা মুভি হয়েছে আর কে কে কোন চরিত্রে ছিল গাইজ। তাও ইন্টারেস্টিং গাইজ, হেভি মজা পাচ্ছি, সত্যি মজা পাচ্ছি গাইস। ট্রল করা কিছু নেই গাইস, ঠিক আছে? তো শুরু করা যাক, লেটস গো। চলো। বাংলা জলে সাই ভাষায় সাগরের মানে, ওকে 3 2 1 লেটস গো। মেশিন ম্যান বাংলাদেশের উপর দেখে তো মনে হচ্ছে মান্নার সমস্যায়। আরে ওই যে সুপারম্যান। বাংলা সিনেমার পর্দায় আমরা কত রকমের নায়ক দেখেছি, তাই না? কেউ প্রেমে ভিজে গেছে, কেউ সমাজ বদলেছে, আবার কেউ খলনায়কের ঘাড়ে ঘুষি মেরে বলেছে আমি ন্যায় বিচারের পক্ষে। কিন্তু এক সময় আমাদের সিনেমায় একজন নায়ক এসেছিল একদমই আলাদা রূপে। তারা শুধু হাতের জোড়া নয়, বরং অদ্ভুত শক্তি, রহস্যময় ক্ষমতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতো। তখনই শুরু হয়েছিল আমাদের সিনেমায় সুপার হিরোর যুগ। 90 দশকের শেষের দিকে এক সাহসী মানুষ ড্যানি সিটাক নিজের মতো করে বানিয়ে ফেললেন সুপারম্যান। তোমরা জয় হয়ে থাকো, আমি বলছি তোমরা চলে যাও, আমার হাতে তোমাদেরকে মরতে হবে। তারপর সময় গেল, 2007 সালে এসে মান্নাও দেখিয়ে দিলেন বাংলাদেশি নায়ক ও যন্ত্রকে হারিয়ে দিতে পারে। আর পরে 2018 সালে নারী শক্তির প্রতীক হয়ে ববি আসলেন বিজলি নিয়ে, যেখানে একজন মেয়েও হতে পারে দেশের প্রথম সুপার হিরো। পৃথিবীতে সবসময় শুভ শক্তির জয় হয়, অশুভ শক্তির পরাজয়, আর ভবিষ্যতেও তাই হবে। 3 জন, 3 রকম সময়, 3 রকম শক্তি। কিন্তু প্রশ্ন একটাই, বাংলাদেশের সিনেমায় আসল সুপার হিরো কে? কার অভিনয় সবচেয়ে বাস্তব ছিল? কে বেশি প্রভাবশালী ছিল? আর কে দর্শকদের মনে হিরো হয়ে বেঁচে আছে আজও? তো এর সবই জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে সুপার হিরোর জগতে ঢোকা যায়। তো আমাদের আজকের আয়োজনের 3 নম্বরে রয়েছে ড্যানি সিটাকের সুপারম্যান। সিনেমাটি মুক্তি পেয়েছিল 1997 সালে। এই ছবিতে মূলত এক সাধারণ মানুষের মতো জীবনযাপন করা নায়ক এক অদ্ভুত ক্ষমতা পায়। বিদেশি হলিউডের সুপারম্যান থেকে ধারণা নিয়ে বাংলাদেশে তৈরি করা হয় দেশীয় সুপারম্যান। আমি কার ক্ষতি করি না, নিরীহ মানুষকে সাহায্য করাই সুপারম্যানের কাজ। ও সামান্য আঘাত পেয়েছে, তাই নিয়ে এসেছি। সেই সুপারম্যানের মতো বাংলাদেশেও নায়ক লড়াই করে খলনায়কের বিরুদ্ধে এবং গরিব দুঃখী মানুষকে রক্ষা করে, আর নিজের ব্যক্তিগত সমস্যাগুলো সিনেমায় দারুণভাবে ফুটে ওঠে। তোমরা জয় হয়ে থাকো, আমি বলছি তোমরা চলে যাও, আমার হাতে তোমাদেরকে মরতে হবে। গল্পটাও একদম সাধারণ ছিল না। বাংলাদেশে 1997 সালে যে এরকম সিনেমা তৈরি হয়েছিল তা সত্যি অভাবনীয়। তবে বাংলাদেশের সুপারম্যান আশাস্বরূপ সেরকম ব্যবসা করতে পারেনি এবং দর্শকদের মনের মতো হয়নি। সিনেমার গ্রাফিক্স নিয়ে কথা বলতে গেলে খুবই সাধারণ মানের ছিল, কিন্তু সেই সময় যে পরিচালকরা সাহস করে এই সিনেমাটি তৈরি করেছিল তা সত্যি প্রশংসনীয় ছিল। বাট অ্যাকচুয়ালি গ্রাফিক্স খুব ভালোই ছিল সত্যি। ড্যানি সিটাক এই চরিত্রে ছিলেন অ্যাকশন মোডে। তার স্টাইল, তার লড়াই করা সবকিছুতেই একটা আলাদা বল ছিল। ড্যানি সিটাকের পুরো সিনেমায় ফোকাস ছিল একজন সাহসী অ্যাকশন হিরো দেখানোর। অনেক দর্শকই এই সিনেমাটাকে মনে রেখেছে কারণ এটাতে ছিল লোকাল হিরোর টাচ, আর সবারই আচরণগুলো ছিল আমাদের দেশীয় স্টাইলে। বিশেষ করে এই সিনেমার ভিলেনদের কথা বলতে গেলে ভিলেনরা ছিল জাস্ট অসাধারণ। তাদের শক্তি ছিল সুপারম্যানের থেকেও বেশি, কিন্তু তারা সুপারম্যানের সঙ্গে বুদ্ধিতে পেরে উঠতে পারেনি। সেই সময় দর্শকদের প্রতিক্রিয়া ছিল, অনেক দর্শকই বলেছে এই ধরনের নায়ক আমরা আগে খুব কমই দেখেছি। আপনি যদি অ্যাকশন পাগল দর্শক হন তাহলে এই ছবিটা আপনার জন্য ঠিকঠাকই আছে। কিন্তু যদি কেউ গভীর চরিত্র বিশ্লেষণ চান, সেখানে একটু অপূর্ণতাই ছিল, কারণ এই সিনেমায় আবেগ ও অভিনয় খুব একটা ফুটে ওঠেনি।
জিন শয়তান আমাদের সবাইকে মেরে ফেলছে, আমাদেরকে বাঁচান। ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি। এরপর আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়িকা ববির বিজলি সিনেমাটি। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2018 সালে। বিজলি সিনেমাটি মূলত ছিল আধুনিক রূপের এক গল্প, যেখানে কেন্দ্রীয় চরিত্রে থাকে একজন মেয়ে, যার সঙ্গে জন্মগত বা দুর্ঘটনাজনিতভাবে বিদ্যুতের মতো শক্তি জড়িয়ে যায়। কি করে পারবো বাবা, যখন দেখি চোখের সামনে জনিতভাবে বিদ্যুতের মতো শক্তি জড়িয়ে যায়। কি করে পারবো বাবা, যখন দেখি চোখের সামনে একটা লোক বিপদে পড়ে আছে, আমার ক্ষমতা আছে তাকে বাঁচানোর, আমি মুখ ফিরিয়ে নেব তখন। প্রথমে সে নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে পারে না, পরে আস্তে আস্তে তিনি তার শক্তি নিয়ন্ত্রণ করতে শিখে, আর শেষে সেই শক্তি ব্যবহার করেই সবারই নিরাপত্তা নিশ্চিত করে। কিন্তু এই সিনেমার ভিলেনকে আমরা দেখতে পাই, যে কিনা বিজলির জন্মের পর থেকেই তাকে খুঁজে বেড়াচ্ছে তার শক্তির জন্য, এবং শেষে তিনি বিজলির শক্তি নিজের মধ্যে নিতে সক্ষম হয়। শতাব্দী। এই সিনেমার মাঝে আছে পরিবারের টানাপোড়েন, প্রেম, ভালোবাসা, বিজ্ঞানের এক নতুন ধারা। ববি এখানে নিজের চরিত্রের চেষ্টা করেছে আধুনিকভাবে আবির্ভূত হতে। ভিজুয়াল ইফেক্ট, কেমিস্ট্রি এবং অ্যাকশনে বিজলি ছিলেন সচেতন। অভিনয়ে তিনি খুব বেশি নাটকীয়তা দেখাননি, বরং ক্যামেরার সামনে সামঞ্জস্য রেখে কাজ করেছেন। এবং এই সিনেমার গান এবং নাচের মধ্যে একটা ফ্লো আছে, যেটা নতুন প্রজন্মের দর্শককে আকর্ষিত করেছিল। কারণ এটা ছিল নায়িকা ভিত্তিক সুপার হিরোর গল্প, যা আমাদের সিনেমার দর্শকরা অনেক বেশি পছন্দ করে। তবে অনেক দর্শকই এই সিনেমাটি দেখে বলেছে বিজলির প্রচেষ্টা ভালো ছিল। এই সিনেমার বিশেষত্ব ছিল তারা নতুন ধরনের গল্প এনেছিল। তবে অনেকেই বলেছে ভিজুয়াল ইফেক্ট একটু খারাপ ছিল এবং কাহিনীতে আরও স্ক্রিপ্ট এবং ঘনত্বের দরকার ছিল। আর কি চাও তোমরা গাইস? এত ভালো ভিজুয়াল এফেক্ট দিতে পারছো? তবে নতুনদের কাছে বিজলি ছিল এক রোমান্সের প্রকল্প, কারণ এখানে সুপার হিরো নারীর চরিত্রে পুরোপুরি প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা দেখা যায়। এবং এই সিনেমাটি 50% চলেছিল ববির চেহারার কারণেও। যতবার ডক্টর জেরিনা জন্মাবে ততবার জন্ম নেবে বিজলি, কারণ পৃথিবীতে সবসময় শুভ শক্তির জয় হয় আর অশুভ শক্তির পরাজয়, আর ভবিষ্যতেও তাই হবে। পরাজয় আর ভবিষ্যতেও তাই হবে। তো যাই হোক, এরপর আমাদের আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে মান্নার মেশিন ম্যান সিনেমাটি। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2007 সালে। টার্মিনেটরে দিতাই তো। মেশিনম্যান সিনেমাটির গল্পটা একটু ভিন্ন ছিল। এখানে প্রযুক্তি, রোবোটিক্স আর মানসিকতা সবই একসাথে হয়েছিল। মান্নার চরিত্রটি এখানে গড়ে উঠেছিল একজন মানুষের ও যন্ত্রের সংযোগের উপর। কিভাবে প্রযুক্তি মানুষের সহায়ক হতে পারে কিংবা সেটা কখন বিপদ ডেকে আনতে পারে, এই সব দিকই ফুটে উঠেছে এই গল্পে। সিনেমাটির গল্প আমাদের সবারই জানা। সিনেমায় প্রথমে মান্না ভিলেনদের হাতে মারা যায় এবং কাজী হায়াত ও তার মেয়ে অপু বিশ্বাস মান্নাকে আবার নতুনভাবে জীবন দান করেন প্রযুক্তির মাধ্যমে। আমি তোমাকে শক্তি দিয়েছি, তুমি চেষ্টা করো, আমার মধ্যে আমি শক্তি দিয়েছি, তুমি এটা বাঁকা পারবে, বাঁকা করো। এবং এই প্রযুক্তির ভিতরে মান্নার স্মৃতিশক্তি ফিরিয়ে আনা হয়। সিনেমায় মান্না একটা সময় প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যায় এবং এই সিনেমাতে মূল ভিলেন থাকে ড্যানি সিটার। আমার পরিবারকে দুষ্কৃতিকারীরা নৃশংসভাবে খুন করলো, অথচ আপনারা আজ পর্যন্ত তাদেরকে ধরতে পারেননি, শাস্তি দিতে পারেননি। ড্যানি সিটাক এই সিনেমায় অসাধারণ অভিনয় করেছিল এবং শেষে ড্যানি সিটাকও হয়ে যায় বায়োনিক ম্যান, যে কিনা মেশিন ম্যানের থেকেও আরও বেশি শক্তিশালী। কিন্তু শেষে মান্না তার বুদ্ধি ও শক্তি খাটিয়ে বায়োনিক ম্যানকেও ধ্বংস করে দেয়। এই সিনেমায় মান্নার অভিনয় ও অ্যাকশনও ছিল দেখার মতো। তিনি সুপার হিরো ফর্মে থাকলেও তার অভিনয় ছিল মানবিকতা বজায় রাখার মতো, যেটাও দর্শকরা খুবই ভালোভাবে নিয়েছিল।
মান্না তার প্রত্যেক সিনেমাতেই তিনি তার অভিনয় দিয়ে প্রমাণ করেছে তার মাঝে কতটা প্রতিভা আছে এবং মান্না মেশিং ম্যান ছবিতে একদম ফাটিয়ে দিয়েছিল। মান্নার অনেক ভক্তরাই তখন তাকে বলেছিল মান্নাকে তো আমরা এই রূপেই দেখতে চাই এবং মান্না তার সব সিনেমাতে প্রায় এই রূপেই থাকে। এই সিনেমায় মান্না দেখিয়েছিলেন শক্তি থাকলে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। সাধারণ মানুষ মেশিন ম্যানকে মনে রেখেছে কারণ এই সিনেমাতে ছিল কষ্ট, বন্ধুত্ব আর আত্মত্যাগের সব কিছুই। সিনেমায় শুধুমাত্র শক্তির পরিচর্যার ছিল না, সিনেমাতে ছিল একটা শক্ত গল্প, যার কারণে দর্শকরা আজও মেশিন ম্যানকে ভুলতে পারেনি। একই কথা এর আগে এসপি বলেছিল, তোর মতো প্রথমে বলেনি। গড লেভেলের অ্যাক্টিং করে অ্যাকচুয়ালি মান্না। পরে যখন বলেছিল তখন টাইম শেষ। ওয়াও, what a nice guys. অবশ্যই এটা তো সব থেকে বেস্ট হবে এই গান। মান্নারকে যে কোনো অ্যাক্টিং গেল তাহলে মানাতো তো সত্যি। এরকম আর একটা হবে পৃথিবীতে, আসবে কি বাংলাদেশে? আমার তো মনে হয় না। দারুণ ভালো ভিডিও আজকে গাইস। আবার দেখা হয় নেক্সট লাস্ট টেক কেয়ার, ভালো থাকবে সবাই।